রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনে টার্মস অফ রেফারেন্স প্রকাশ লাগু জুলাই থেকে। পেনশনারদের জন্য সুখবর, ন্যূনতম মজুরি এবং পে ম্যাট্রিক্স নির্ধারণে তিনটি বড় পরিবর্তন বা রদবদল ঘটানো হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য একটা বিগ ব্রেকিং আপডেট, সেটা হচ্ছে রাজ্যে যে সপ্তম বেতন কমিশনের গঠন সংক্রান্ত ব্যাপারে একটার পর একটা কিন্তু নোটিফিকেশন প্রকাশ হচ্ছে। যেখানে আজকে একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন এইমাত্র প্রকাশিত হয়েছে, সেটা হচ্ছে টার্মস অফ রেফারেন্সের ব্যাপারে, এবং এটা হওয়া সবথেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী বিষয় যে কোনো পে কমিশন গঠনের ব্যাপারে। তো কী কী তথ্য উঠে আসছে, নোটিফিকেশানে কী বলা রয়েছে, সম্পূর্ণ বাংলাতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, একটু লেন্থি হবে, কারণ প্রত্যেকটা বিষয় আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে বোঝানোর চেষ্টা করাবে এই ভিডিওর মধ্য দিয়ে। তো চলুন বিষয়টি ডিটেলস আলোচনা করব। সকলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়েছেন এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন আলোচনা করা যাক। তো দেখুন, এটা হচ্ছে নোটিফিকেশনটি যেটা জারি করা হয়েছে। এখানে টার্মস অফ রেফারেন্সের ব্যাপারে 7th পে কমিশনের সাথে সেন্ট্রাল যে 8th পে কমিশনের ব্যাপারে কি বলা রয়েছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। প্রিন্সিপাল অফ ডিডাক্টিং মিনিমাম ওয়েজেস অ্যান্ড পে ম্যাট্রিক্স যে ব্যাপারে সেটাও কিন্তু বলা রয়েছে। সাথে সাথে প্রায়োরিটি দেওয়া হয়েছে পে লেভেলের উইথ সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে যে তথ্যগুলো সেগুলো দেওয়া হয়েছে এইখানে। সাথে সাথে ডেয়ারনেস অ্যালাউন্সের ব্যাপারেও কিন্তু তথ্য দেওয়া রয়েছে, যেখানে এআইসিপিআর ভিত্তিটায় কি বলা রয়েছে, সমস্তটা এক এক করে আলোচনা করব এই টার্মস অফ রেফারেন্সের তথ্যগুলো। তো একদম ডিটেলস আপনার সামনে বাংলাতে তুলে ধরার চেষ্টা করছি। 3টা পেজ রয়েছে এবং 3টা পেজে যাটুকু তথ্য রয়েছে সমস্তটা একদম বাংলাতে আলোচনা করছি। তো দেখুন, এখানে বলা রয়েছে প্রথমত যে বিষয়টি, সেটা হচ্ছে 7th পে কমিশন গঠনের ব্যাপারে পরিবারের ইউনিট 3.5 থেকে বেড়ে 5 হয়েছে, এবং বেতন কমিশনের কাছে জমা পড়ার ক্ষেত্রে বড় চমকে দেওয়ার দাবিপত্র কিন্তু উঠে আসছে এই 7th পে কমিশনে। তো কি বলছে না, রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের বেতন ভাতা পুনর্গঠনের প্রক্রিয়া এখন সক্রিয়, যেখানে 8th পে বা অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের প্রেক্ষাপটে গত 18 মে 2026 মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে রাজ্য মন্ত্রিসভায় সপ্তম যে রাজ্য বেতন কমিশন গঠনের নীতিগত অনুমোদন মেলে। তারপরে সামনে আসে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা, কমিশনের কার্যপরিধি বা টার্মস অফ রেফারেন্স, যেটা TOR সংক্রান্ত একটি দাবিপত্র, যেখানে ন্যূনতম মজুরি নির্ধারণ থেকে শুরু করে অবসরকালীন যে সুযোগ সুবিধা সেটা পর্যন্ত একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব রাখা হয়েছে। তো কর্মচারী মহলের পক্ষ থেকে তুলে ধরা এই যে দাবিগুলো, সেগুলো চূড়ান্ত TOR বা টার্মস অফ রেফারেন্সে যে কতটা প্রতিফলিত হয় তার উপরে নির্ভর করছে লক্ষ লক্ষ রাজ্য সরকারি কর্মী পেনশনভোগীদের ভবিষ্যতের বেতন কাঠামো। তো চলুন এক এক করে আলোচনা করছি। তো প্রথমত যেটা বলা রয়েছে, ন্যূনতম মজুরি এবং পে ম্যাট্রিক্স নির্ধারণের 3টি বড় বদলের দাবি। কি বলছে না, বেতন কাঠামোর ভিত গড়া হয় ন্যূনতম মজুরি নির্ধারণের মধ্য দিয়েই, আর এই প্রস্তাবনায় 3টি মূল দাবি বদল চাওয়া হয়েছে। কি বলা হচ্ছে, প্রথমত পরিবারের যে ইউনিট বৃদ্ধির ক্ষেত্রে। তো আগের বেতন কমিশনগুলিতে পরিবার পিছু যে 3.5 ইউনিট ধরে হিসেব হতো, এবার তা বাড়িয়ে 5 ইউনিট করার যে দাবি সেটা কিন্তু জানানো হয়েছে। দ্বিতীয়ত ক্যালোরি মানদণ্ড পরিবর্তন, অর্থাৎ 1957 সালে যে ওয়ালেস যে আয়কর যে আর্কোয়েড যে মডেল রয়েছিল, সে অনুযায়ী প্রতিদিন 2700 ক্যালোরির ভিত্তিতে এতদিন ন্যূনতম বেতন নির্ধারিত হতো। তার বদলে ICMR যে অনুমোদিত 3490 ক্যালোরির যে মানদণ্ড, সেটা গ্রহণেরও প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে এই ক্যালোরি মানদণ্ড পরিবর্তনের ক্ষেত্রে। তৃতীয়ত কি বলা হচ্ছে না, তৃতীয়ত বলা হচ্ছে কি, অন্যান্য যে প্রচলিত এবং যে ভাতাগুলি পর্যালোচনার সঙ্গে যুক্তিসঙ্গত সুপারিশ। তৃতীয়ত যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট বৃদ্ধির ব্যাপারে, অর্থাৎ এখানে বলা হয়েছে যে বার্ষিক 3% ইনক্রিমেন্টের পুরনো নিয়ম বদলে অন্তত 5% যে ইনক্রিমেন্ট সেটা চালুর দাবি তোলা হয়েছে, যাতে মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে পে ম্যাট্রিক্স পুনর্গঠন করা যায়, এই বিষয়টি উল্লেখ করা হয়েছে।
এবার হচ্ছে কেন্দ্রের সঙ্গে যে বেতন স্তরের সমতা এবং ডিএ সংক্রান্ত ব্যাপারে কী তথ্য উঠে আসছে। তো দেখুন এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় বেতন কমিশনের যে পে লেভেলের সঙ্গে রাজ্যের যে পে লেভেলের সামঞ্জস্য আনার প্রস্তাব দেওয়া হয়েছে, যাতে অপ্রয়োজনীয় মামলা মোকদ্দমা এড়ানো যায় এবং অকার্যকর পে লেভেলগুলি একত্রীকরণ করে সর্বভারতীয় সমতা আনা যায়, যেখানে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়েও স্পষ্ট অবস্থান নেওয়া হয়েছে। এআইসিপিআই বা সিপিআই আইডব্লিউ অনুযায়ী যে ডিএ নির্ধারণের দাবির পাশাপাশি চেন্নাই ইউথ হোস্টেল এবং বঙ্গভবনের কর্মীদের সঙ্গে ডিএ বিতরণের যে বৈষম্য রয়েছে তা দূর করে এআইসিপিআই অনুযায়ী ডিএর জন্য একটি স্থায়ী নির্দেশ বা স্ট্যান্ডিং যে অর্ডার সেটা জারির সুপারিশ করা হয়েছে। এবার আসছে কার্যকরের তারিখ এবং ফিটমেন্ট ফ্যাক্টরের ব্যাপারে, এটা কিন্তু মূল বিষয়। তো দেখুন দাবিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে সপ্তম বেতন কমিশনের যেন প্রকৃতপক্ষে যে কোনোভাবেই ন্যাশনালি না করে 1/1/2026 তারিখ থেকে কার্যকর হয়। অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের আদলে ডিএকে বেসিক পের সঙ্গে 100% মিশিয়ে অভিন্ন ফিটমেন্ট ফ্যাক্টর ধার্যেরও কিন্তু প্রস্তাব রাখা হয়েছে এই যে রেফারেন্সের মধ্যে। এবার আসছে ভাতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ দাবি কী দেওয়া হয়েছে। তো দেখুন ভাতা সংক্রান্ত ব্যাপারে তিনটি বিষয় কি বলছে। প্রথমত কেন্দ্রীয় যে বেতন কমিশনের ধাঁচে XYZ যে শ্রেণীর শহরে হাউস রেন্ট অ্যালাউন্স অর্থাৎ HRA এবং ট্রান্সপোর্ট অ্যালাউন্সের যে পুনর্বিবেচনা। দ্বিতীয়ত স্বামী স্ত্রী দুজনেই কেন্দ্র রাজ্য ইউটি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হলে HRA যে ঊর্ধ্বসীমা সেটা প্রত্যাহারের দাবি। তৃতীয়ত চিলড্রেন এডুকেশন যে অ্যালাউন্স অর্থাৎ CEA ও হোস্টেল সাবসিডি কেন্দ্রীয় হারের সমান করার যে প্রস্তাব সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়া কি বলা হচ্ছে পরের বিষয়ে না, বলা হচ্ছে অন্যান্য যে প্রচলিত যে ভাতাগুলি রয়েছে সেগুলোও কিন্তু পর্যালোচনা এবং যুক্তিসঙ্গত সংশোধনের যে সুপারিশ সেটাও কিন্তু করা হয়েছে। তো দেখুন এখানে দেওয়া রয়েছে একটা মূল বিষয় যে বর্তমান বনাম প্রস্তাবিত যে দাবি সেটা। তো পরিবারের যে ইউনিট সেটা বর্তমান অবস্থাতে 3.5 রয়েছে, দাবি পড়তে প্রস্তাব করা হয়েছে 5। ক্যালোরি মানদণ্ড বর্তমানে যেটা 1957 মডেল হিসেবে রয়েছে 2700, বর্তমানে দাবিপত্র তোলা হয়েছে 3490 যেটা ICAMR অনুযায়ী। বার্ষিক যেটা ইনক্রিমেন্ট সেটা 3% থেকে বাড়িয়ে অন্তত 5% করা। কেরিয়ার অ্যাডভান্সমেন্ট যে স্কিম সেখানে তৃতীয় স্তর অর্থাৎ 8, 5 এবং এই 24 বছরের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা 5 স্তরে করা, অর্থাৎ 5, 8, 12, 18 এবং 24 এই বছরে কিন্তু যে কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সেটা কিন্তু করা। এছাড়া কমিউটেড পেনশন পুনর্বহালের ক্ষেত্রে কী বলা হয়েছে না 15 বছর পর বর্তমানে রয়েছে সেটা কিন্তু করতে হবে কত বছর পর পর, 11 বছর পর। এটা কিন্তু এতদূর পর্যন্ত যে সামারি সেটা। এবার আসছে পদোন্নতি মূল্যায়ন এবং কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম ব্যাপারে কী বলা হচ্ছে, যেটা আপনাদের বললাম। তো কর্মদক্ষতা, স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়াতে পুরনো যে পদোন্নতি ও মূল্যায়ন নীতি ঢেলে সাজানোর যে প্রস্তাব সেটা কিন্তু দেওয়া হয়েছে। তো বর্তমানে থাকা তৃতীয় স্তরে যে মডিফাইড কেরিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম সেই বদলে 5 স্তরের একটি নতুন যে কাঠামো যেটা 5, 8, 12, 18, 24 এইভাবে কিন্তু চালু করার সেটাও কিন্তু দাবি জানানো হয়েছে। এবার অবসরকালীন সুযোগ সুবিধার ক্ষেত্রে কি বলছে না পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের একাধিক রায়ের প্রেক্ষিতে 15 বছরের বদলে 11 বছর পরে কমিউটেড পেনশন পুনর্বহালের প্রস্তাব দেওয়া হয়েছে। সেন্ট্রাল সিভিল সার্ভিস যে রুলস 1972 এর যে 32-2 নম্বরের এ প্যারা এবং বি ধারা অনুযায়ী সেখানে অবসরকালে আর্নড লিভের যে সর্বোচ্চ 300 দিন ছিল সেটা ঘাটতি হাফ পে লিভ অর্থাৎ HPL থেকে পূরণ করে লিভ এনকেসমেন্টের যে সুবিধা সেটাও কিন্তু দেওয়ার দাবি জানানো হয়েছে। এছাড়া 30 জুন অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য কেন্দ্রীয় সরকারের ধাঁচে একটি ন্যাশনাল ইনক্রিমেন্ট দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। এবার আসছে স্বাস্থ্য প্রকল্প, সচিবালয় মর্যাদা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দাবি কী রাখা হয়েছে। তো দেখুন বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল যে হেলথ স্কিমের হার আধুনিক চিকিৎসা পরিষেবার নিরিখে সংশোধন
সম্পূর্ণ ক্যাশলেস সুবিধা এবং ডাক্তারদের ফি বৃদ্ধি, এই ব্যাপারটা নিয়ে কিন্তু যে দাবি সেটা কিন্তু তোলা হয়েছে। সাথে সাথে কী বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে যে বিষয়টি যে গ্র্যান্ট ইন এড পেনশনভোগীদের সরকারি কর্মচারীদের নির্ভরশীল সুবিধাভোগী হিসেবে WBHS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এর আওতায় আনার যে প্রস্তাব সেটা 2022 সালের ডিসেম্বরের যে 222F যে নির্দেশিকা সেটাতে সংশোধন করার কথা বলা হচ্ছে। এছাড়া ওয়েস্ট বেঙ্গল সেক্রেটারিয়েট যে সার্ভিস এবং কমন ক্যাডার যে কর্মী রয়েছে সেই আধিকারিকদের জন্য পৃথক নিয়োগ বিধি শিক্ষাগত যোগ্যতার সংশোধনের মাধ্যমে সচিবালয় মর্যাদার পুনর্বহাল করা হয়েছে। তো একটার পর একটা কিন্তু দাবিগুলো আসছে। এছাড়া কি বলছে না, এছাড়া বলা হচ্ছে যে কর্মচারী সংগঠনগুলির সঙ্গে সরকারের যে প্রতিনিধিমূলক যৌথ পরামর্শদাতা কমিটি বা জয়েন্ট কনসলিডেটেড মেশিনারি গঠনের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এছাড়া উৎকর্ষতা ও উৎপাদনশীলতা বাড়াতে একটি শক্তিশালী পারফরম্যান্স লিঙ্কড বোনাস স্কিম চালুর প্রস্তাব সুপারিশ করা হয়েছে। তাহলে এখন কোন পর্যায়ে রয়েছে সপ্তম বেতন কমিশন? তো বলা হচ্ছে 18 মে 2026 যে নীতিগত অনুমোদনের পর গত 22 জুলাই 2026 রাজ্য অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে সপ্তম বেতন কমিশনের যে চূড়ান্ত কার্যপরিধি তা কিন্তু প্রকাশিত হয় এবং কমিশন আনুষ্ঠানিকভাবে সেটা গঠিত হয়। তো কমিশনের চেয়ারপারসন করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএস আধিকারিক শ্রী নবীন প্রকাশকে এবং সদস্য হিসেবে রয়েছেন ডক্টর পার্থ মুখোপাধ্যায়, ডক্টর পার্থ প্রতিম পাল এবং সদস্য সচিব পদে রয়েছেন রাজ্যের অর্থ দপ্তরের সচিব শ্রী দেবীপ্রসাদ কারানামা। তো কমিশনকে 6 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে এবং গত 21 জুলাই এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নিজেই জানান যে কমিশনের TOR তৈরি হয়ে গিয়েছে এবং চলতি যে আর্থিক বছরের মধ্যেই তা কার্যকর করার লক্ষ্যে নিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি ধাপে ধাপে কেন্দ্রের সঙ্গে যে ডিএর ব্যবধান অর্থাৎ বর্তমানে যদি 38% দেয় এরপর, তাহলে এখনও পর্যন্ত 22% যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে কমানোরও যে প্রতিশ্রুতি সেটাও কিন্তু দেওয়া হয়েছে। তো কর্মী পেনশনভোগীদের এখন কি করণীয়? তো চূড়ান্ত TOR ও কমিশনের যে গঠনের প্রক্রিয়া এখন সরকারি স্তরে সম্পূর্ণ, তবে বেতন কাঠামো যে ভাতা সংক্রান্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনও পর্যন্ত ঘোষিত হয়নি। তাই কর্মী এবং পেনশনভোগীদের উচিত কি না শুধুমাত্র রাজ্য অর্থ দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সার্কুলারের উপর ভরসা রাখা, সোশ্যাল মিডিয়াতে যে ছড়িয়ে পড়া বিভিন্ন যে তথ্যগুলো আসছে বা ফিটমেন্ট ফ্যাক্টর বা বেতন বৃদ্ধি পরিসংখ্যান সেখানে বিভ্রান্ত না হওয়া, অর্থাৎ ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়ালি আপডেট উঠে আসেনি। এছাড়া বলা হচ্ছে নিয়মিত যে ডিএ ও বেতন সংক্রান্ত যে হালনাগাদ তথ্যের জন্য নির্ভরযোগ্য সূত্র অনুসরণ করা। তো সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে এবং কী আকারে আসে সেদিকে কিন্তু এখন নজর থাকছে এই 8 লক্ষ কর্মী এবং পেনশনভোগীদের রাজ্যে যারা রয়েছেন। তো এই হচ্ছে সম্পূর্ণ যে TOR যে মডেল সেটা প্রকাশ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে এবং এটা নিয়ে একটা উদ্বেগ তৈরি হচ্ছে আস্তে আস্তে। তবে যে তথ্য উঠে আসছে তাতে করে আগামী বছরের প্রথম দিকে কিন্তু এর ব্যাপারে সম্পূর্ণ নোটিফিকেশন বা সম্পূর্ণ টার্মস যে কন্ডিশনগুলো থাকছে সেখানে প্রত্যেকটা ফুলফিল করার চেষ্টা করছে রাজ্য সরকার তরফ থেকে। তো এই হচ্ছে আপনার সামনে সম্পূর্ণ আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাকি সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেল নতুন ভিউয়ার্স হয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।